এই যে ছাত্রলীগ আর ছাত্রদল এক বলে যারা রাজনৈতিক বিভিন্ন ধরনের ফায়দা উঠতে চায় তারাই কিন্তু ছাত্রলীগের ভিতর। ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে চাবুকের ন্যায় কাজ করে। বাংলাদেশের তরুণ প্রজন্ম শুধু ছাত্র রাজনীতিকে না, রাজনীতিকেই খারাপভাবে দেখত। এখন দেখি যে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, যেখানে লেখা নিষিদ্ধের উপর কাটা দিয়ে লেখা জরুরি। এখন তো 5 আগস্টের পরে সেরকম আসলে স্ট্রিট বেসড পলিটিক্স নেই। যাদের নিয়ে আপনারা আন্দোলন করলেন, এই জেনজি প্রজন্ম, তারা অনেকে এই ছাত্র সংগঠন পলিটিক্স পছন্দ করে না। আসলে তাদের জন্য ছাত্রদল আসলে বিশেষভাবে কি করছে? না, আসলে দেখুন, আপনি বললেন যে বর্তমানে তরুণ প্রজন্ম অনেকেই ছাত্র রাজনীতিকে ভালোভাবে নেয় না। তারা ভালোভাবে নেয় না এই কারণে যে তারা দীর্ঘ 17 বছর যে যখন যার ছাত্র জীবন শুরু করেছে একটু ট্রমার ভিতর থেকে গিয়েছে। কেননা তখন ছাত্রলীগ ছাত্র রাজনীতি নামে বিভিন্ন ধরনের অপরাজনীতি নোংরামি করেছে, হামলা মামলা গুম খুনের শিকার হতে হয়েছে ছাত্র রাজনীতি যারা করেছে। যার জন্য দীর্ঘ 17 বছর যেহেতু বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না, বাংলাদেশের তরুণ প্রজন্ম শুধু ছাত্র রাজনীতিকে না, রাজনীতিকেই খারাপভাবে দেখত। কিন্তু ধীরে ধীরে কিন্তু তাদের এই যে তারা যে একটি ট্রমার ভিতর ছিল সেই ট্রমা কাটতে শুরু করেছে এবং এখন কিন্তু প্রত্যেকেই মনে করে যে না, রাজনৈতিক প্রয়োজনীয়তা রয়েছে, রাজনৈতিক আলাপ জরুরি। অনেক আগে আমরা একটা সময় দেখতাম যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, এখন দেখি যে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, যেখানে লেখা নিষিদ্ধের উপর কাটা দিয়ে লেখা জরুরি, অর্থাৎ এখানে রাজনৈতিক আলাপ জরুরি। কেননা কোনো দেশে বা রাষ্ট্রে যদি আপনার রাজনৈতিক আলোচনা, রাজনৈতিকভাবে কনসার্ন ইয়াং জেনারেশন না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই দেশটি পিছিয়ে পড়বে। কেননা একটি দেশকে কেন্দ্র করে অনেক ধরনের ষড়যন্ত্র হয়, অনেক ধরনের পরিকল্পনা থাকে, সেখানে কোনটি ভালো কোনটি মন্দ এটা কিন্তু নির্ধারণ করতে পারে সেই দেশের তরুণ সমাজ, তরুণ প্রজন্ম। সুতরাং তরুণ প্রজন্ম যদি রাজনৈতিক সচেতন না হয়, সেক্ষেত্রে দেশ পিছিয়ে পড়বে। আর ছাত্রদল তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্য কি করবে? ইতোমধ্যে আপনি দেখেছেন যে ছাত্রদল সবসময় সত্যের রাজনীতি করে। আজকে আমরা কিন্তু বলছি না যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান আমাদের একার ক্রেডিট, এটা আমরা কখনো বলছি না। কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন ছাত্র সংগঠন তারা নিজেদেরকে অনেকে বলছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তারা বিভিন্ন ধরনের উপাধি উপমা নিজেদের ক্ষেত্রে যোগ করছে। কিন্তু আমরা সবসময় বলছি এই আন্দোলনের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। শুধু আমরা কখনো ক্রেডিটটা নিজে নেই না, আমরা সকলের মাঝে যার যেটুকু প্রাপ্য সেটুকু দিতে পছন্দ করি। আর তার থেকে বড় কথা, আমরা বর্তমানে আমাদের পূর্বে রয়েছে স্ট্রিট বেসড পলিটিক্সের এক্সপিরিয়েন্স, অর্থাৎ রাজপথমুখী যে রাজনীতি। এখন তো 5 আগস্টের পরে সেরকম আসলে স্ট্রিট বেসড পলিটিক্স নেই। এখন যেটি হয়েছে সেটা হচ্ছে পলিসি বেসড এবং আপনার বিভিন্ন ধরনের যে স্টুডেন্ট ওয়েলফেয়ার বেসড পলিটিক্স সেটি। অর্থাৎ আপনি দেখছেন বর্তমান সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিচ্ছে। একটি সরকার বিভিন্ন বিষয় চিন্তা করে কিন্তু বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু আমরা ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা রয়েছি বা যারা কর্মী, আমরা যদি তরুণ প্রজন্মকে উপলব্ধি করাতে সাহায্য করতে পারি যে না, এই যে পরিকল্পনাগুলো, এই যে প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলো আমাদের মাঝ থেকে আসুক, এই যে পলিসিগুলো আমরা যদি আনতে পারি, যে আমরা বিভিন্ন পলিসি যদি উদ্ভাবন করতে পারি এবং রাষ্ট্রকে সহযোগিতা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু তরুণ সমাজ বিভিন্নভাবে উপকৃত হবে। কেননা তখনকার সে পলিসিগুলো তারুণ্য নির্ভর হবে, যেহেতু সেগুলো বিভিন্ন তরুণ শক্তির মাথা থেকে এসেছে। ঠিক একইভাবে আপনার বিভিন্ন ওয়েলফেয়ার বেস, অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে যদি আমরা ভালো কাজ করছি, আমরা সেই সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের যেন সংকট মোকাবেলা করা যায় সেই ধরনের আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এইভাবে কিন্তু শিক্ষার্থীদের মাধ্যমে আমরা ধীরে ধীরে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছি। আর তার থেকে বড় কথা যে শিক্ষার্থীরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আপনি চিন্তা করেন, যে আমাদের বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করে বের হচ্ছে, কিন্তু বেশিরভাগ বেকার থাকছে। এই যে কর্মসংস্থান নেই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে তিনি কোথাও চাকরি পাচ্ছে না। কেন চাকরি পাচ্ছে না? এর একটি কারণ, আমাদের যে শিক্ষাগত পদ্ধতি বা শিক্ষাগত পরিবেশ সেটি ভালো না। কীরকম? ধরেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা গোল গলা গেঞ্জি একটা ট্রাউজার পরেও প্রেজেন্টেশন দিতে পারি, কিন্তু কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু সে কিন্তু সম্পূর্ণ ফর্মাল ড্রেস আপ করে তার প্রেজেন্টেশনটি দিতে হয়। কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজেও গোল গলা গেঞ্জি পরে চলে গেছি, স্যার ম্যাডামরা কিছু বলেনি। কিন্তু এই যে একজন প্রাইভেট গ্র্যাজুয়েশন এবং একজন পাবলিক গ্র্যাজুয়েশন, তা যখন একটি চাকরি পরীক্ষায় যাবে, দুইজনই ইন্টারভিউতে উত্তীর্ণ হলো, সেই ইন্টারভিউ পরীক্ষা যখন যাবে, ওই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ছেলেটি যে দীর্ঘদিন ধরে নিজেকে প্রিপেয়ার করেছে, সে কিন্তু খুব সহজে ভালো ইন্টারভিউ দিয়ে চাকরি পাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি, যারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করিনি ইন্টারভিউর জন্য, তারা কিন্তু আমরা সেখানে ভালো করব না। এটা কেন? এর কারণ আমরা যদি এই সমস্যাগুলো চিহ্নিত না করি এবং সেই সমস্যা মোকাবেলায় সমাধান না আনি, তাহলে কিন্তু হবে না। আমার মনে হয় ছাত্র দল বা ছাত্র সংগঠন হিসেবে এটাই এখন আমাদেরকে দাবি। জি, আচ্ছা, অবশ্যই ছাত্রদল এরকম অনেক ভালো কাজ করছে, সামনে হয়তো করবে, কিন্তু আপনাদেরই সহযোদ্ধা যারা একসঙ্গে রাজপথে ছিলেন, তারা অভিযোগ করে, আপনি যে ছাত্রলীগের নামটি আনলেন,
তারা বলছে যে আপনারা এই সময় এসে ছাত্রলীগের মতো আচরণ করছেন। শিবির নেতারা আসলে শীর্ষ নেতারাও আসলে বলছেন যে আসলে আপনিও হয়তো জানেন অনেক সময়। তো তাদের এই বক্তব্য আসলে কিভাবে দেখেন, বা ছাত্রদল ছাত্রলীগ এই দুইটার পার্থক্য কি দেখেন আপনি? দেখুন, আপনার ছাত্রদল আর ছাত্রলীগের পার্থক্য তো আকাশ আর পাতাল। ছাত্রলীগ গণহত্যার সাথে জড়িত, ছাত্রলীগ বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম খুনের সাথে জড়িত। ছাত্রলীগ দিনের পর দিন আপনার গেস্ট রুম, গণরুমের নামে শিক্ষার্থীদের উপর অত্যাচার নিপীড়ন করেছে, কেউ মত প্রকাশের স্বাধীনতা পায়নি। তার বিপরীত পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই গুম খুনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা কিন্তু রাজপথে ছিল। এমনও গিয়েছে, আমার পাশের মানুষটি গতকালকে অ্যারেস্ট হয়েছে, তারপরের দিন কিন্তু আমি মিছিলে নেমেছি। এমন হয়েছে আমার পাশের ভাইটি সহযোদ্ধা গতকালকে গুম হয়েছে, তারপরের দিন আমরা মিছিল করেছি। এমন হয়েছে যে আমার পাশের বন্ধুটি হাতকড়া নিয়ে কারাগারে গেছে, তারপরের দিন তার প্রতিবাদে কিন্তু আমরা মিছিল করছি। অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন যে কণ্ঠস্বর ছিল, শিক্ষার্থীরা কিন্তু অনেক সময়, যারা সাধারণ শিক্ষার্থী, যারা একটু নিরীহ প্রকৃতি, তারা কিন্তু তাদের দাবি দেওয়া তুলে ধরতে পারে না। সেই শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে ফ্যাসিবাদের বিপক্ষে কিন্তু আমাদের রাজপথে অবস্থান ছিল। কিন্তু যারা এই যে ছাত্রলীগ আর ছাত্রদল এক বলে যারা রাজনৈতিক বিভিন্ন ধরনের ফায়দা ধরতে চায়, তারাই কিন্তু ছাত্রলীগের ভিতর ছিল। অর্থাৎ নিজেরা যে ছাত্রলীগের ভিতর ছিল, এই যে এই ধরনের বিভিন্ন যে তাদের ক্লেম রয়েছে, বেলেম রয়েছে, সেইগুলো থেকে তারা কিন্তু রেহাই পেতেই এই ধরনের অন্যের উপর চাপিয়ে দেওয়া। অর্থাৎ আমরা যেটাকে বলি উদরপিন্দি বুদর ঘাড়ে, ঠিক একইভাবে তারা সেই পন্থা অবলম্বন করছে। এবং এটা যে একটি অপকৌশল, সেটা ইতোমধ্যে শিক্ষার্থীরা টের পেয়েছে। 5ই আগস্টের পর আপনি যে কথাটি বললেন, এটা ছাত্র শিবির অনেকভাবে ছড়িয়েছিল। তারা ছড়িয়েছিল 12ই ফেব্রুয়ারি বিএনপি যদি রাষ্ট্রের দায়িত্ব পায়, সেই রাতে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলি দখল হবে, হলে শিক্ষার্থীরা টিকতে পারবে না। কিন্তু আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় বাংলাদেশের যে জনগণের সরকার ক্ষমতা পেল বা দায়িত্ব পেল, তার পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো অন্যায়, নির্যাতন, নিপীড়ন কিছুই হয়নি। প্রকারান্তে ভালো কাজের প্রতিযোগিতা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সেখানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সব বিভিন্ন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করলো। এরপর হলে হলে ইফতারের আয়োজন করলো। হলে হলে শিক্ষার্থীদের কী সমস্যা সেটি দেখছে। এটাই কিন্তু প্রমাণ হয় যে ছাত্রলীগ ছাত্রদল এর ভিতর আকাশ আর পাতাল তফাৎ। ছাত্রদল সবসময় ভালো কাজের মূর্ত প্রতীক। ছাত্রদল সবসময় আপনার অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে, প্রতিবাদকারী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে, এবং ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে চাবুকের ন্যায় কাজ করে।